শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসে শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং কথা সাহিত্যিক, ছড়াকার ও সাংবাদিক মাহবুবা চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণে মোড় প্রযোজিত নাটক আমি ও রবীন্দ্রনাথ। নাটকটির রচনা ও নির্দেশনায় নুনা আফরোজ। আমরা সূর্যমুখীর আয়োজনে আগামীকাল বিকাল 5:30টায় ডেইলি স্টার ভবনের এস এ মাহমুদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শাহিন সামাদকে সম্মাননা ও বদরুন্নেসা ডালিয়ার একক সঙ্গীত সন্ধ্যা। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2016। অমর 21শে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর 21শে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর 21শে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলনমেলায় আপনিও অংশগ্রহণ করুন। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8:20 প্রচার হবে শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আচ্ছা, তুই আমারে বারবার গ্রামে চলে যাবার কসকে, তুই কি আমারে একদম সহ্য করা পারছ না? আরে আমি কেন পারবো না, তবে এই শহর তোমাকে স্যুট করছে না, সেটাই বললাম। রাত 9টায় দেখবেন ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না, মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। খোঁজ নিয়েছিলে? না। অদ্ভুত ব্যাপার, যার হাত ধরে তুমি এ বাড়িতে এলে সে রাতে ফিরলো কি ফিরলো না একবার চিন্তাও করলে না? বাবা, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জুনাইদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপরে আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক, ছড়াকার ও সাংবাদিক মাহবুবা চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি, আল্লাহতে ভালো আছি। তো এবারে বইমেলায় আপনার 2টি বই বের হয়েছে, বাচ্চাদের 2টি বই। তো এই বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। প্রতি বছর আমরা অপেক্ষা করি যে কখন ফেব্রুয়ারি আসবে, কখন বইমেলা আসবে, আমরা কখন বই কিনবো, আমরা যারা পাঠক আছি। আর আপনারা যারা লেখক আছেন তারা সবসময় অপেক্ষা করেন যে কবে বইমেলা আসবে, আমাদের বই কবে বের হবে। তো যখন বইমেলায় কোনো বই বের হয় তখনকার অনুভূতিটা আসলে কেমন থাকে সেটা একটু জানি। সেটা না আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, যখন বইটা বের হয়ে নিজের হাতে আসে, উল্টে উল্টে বইটা দেখি, তখন যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো এবারে বইমেলা তো আপনি তো গিয়েছেন, এবারে বইমেলা অন্যবারের তুলনায় কেমন হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে বেশ গোছানো মনে হয়েছে এবার, এবং পরিসরটা বেড়েছে তো অনেক জায়গা নিয়ে। এবং আগে দেখতাম যে স্টলগুলো একটা করে স্টল, ধরো একটা যে কোনো প্রকাশনীর একটা দোকান, কিন্তু এখন বড় বড় প্রকাশনীগুলো 2-3টে দোকান। আর খোলামেলা বলে না, ওই পাঠক যারা তারা বেশ আরামে ঘুরতে পারছে, স্বাচ্ছন্দ্যে বইগুলো দেখতে পাচ্ছে। বেশ ভালো হয়েছে এবার বইমেলা। এবারে তো যেহেতু আপনি তো বাচ্চাদের নিয়েই বেশি লিখে থাকেন, তো বইমেলা বাচ্চাদের আয়োজনটা কেমন আছে?
বাচ্চাদের জন্য অনেক বই আসে, কিন্তু মানসম্মত বই যে খুব বেশি আসছে সেটা আমি বলবো না। যা আসছে আমার মনে হয় যে আরো বেশি হওয়া উচিত, এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে মানের দিকটা একটু খেয়াল রাখা উচিত। তো এবার আমরা আপনার বই নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে দুটো বই বের হয়েছে, একটা কিশোর উপন্যাস আর একটা ছড়ার বই। বই দুটো সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। কিশোর উপন্যাস যেটা, সেটার নাম হচ্ছে দোতনার ছোট মামা ঘুরে এলো চীন। আসলে এটা একটা সিরিজ, প্রতি বছরই দোতনা সিরিজ আসে আমার। দোতনার ছোট মামা বিভিন্ন দেশ ঘুরে, যেমন প্রথম বইটা ছিল আমার দোতনার ছোট মামা হিমালয়ের দেশে, এর পরের বইটা ছিল দোতনা গেল বিলাতে সঙ্গে ছোট মামা, আর এবার কাটটা হচ্ছে দোতনার ছোট মামা ঘুরে এলো চীন। তো আমার গল্পের নায়ক দোতনার বয়স হচ্ছে 10 বছর, ও আর ওর মামা সারা দুনিয়া ঘুরে বেড়ায়। ওই ঘুরে বেড়াতে যে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আর অনেক মজার মজার ঘটনার সম্মুখীন হয়। তো আমার ওই বইগুলোতে সেই দেশের, যে দেশে যাচ্ছে ওরা সেই দেশের বর্ণনা থাকে, ওদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে থাকে, আবার কিছু মজার মজার ঘটনাও থাকে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। তো এই দোতনার ছোট মামার হচ্ছে প্রেক্ষাপটটা ওরকম। ওরা চীনে যে বিভিন্ন রকম গ্রেট ওয়াল দেখা থেকে শুরু করে চীনের বিভিন্ন প্রভিন্সে যে ওরা অনেক কিছু দেখেছে, আবার ওখানে অনেক মজার মজার ঘটনার যেগুলো মজা লাগবে, পড়লে অনেক কিছু জানতে পারবে। মানে এই বইটা পড়লে সাধারণত চীন সম্পর্কেও জানতে পারবে। তারপরে যেমন চীনারা, এর মধ্যে একটা ইয়ে আছে, একটা পার্টের মধ্যে আছে যে দোতনার ছোট মামা একটা চীনার বাসায়, চীনের এক ভদ্রলোকের বাসায় দাওয়াত খেতে গিয়েছে, ওখানে যে ওই ভদ্রলোক সাপ কেটে ওদের জন্য রান্না করে দিচ্ছে, যে আমাদের এটা খুব, চীনে আবার সাপ খুব দামি খাওয়া, তো বলছে যে আজকে খুব ভালো একটা খাওয়া দেবো তোমাদেরকে। তারপর ও যখন ওদের সামনে সাপটা কেটে রান্না করছে, মামার মানে ভাগনা কেমন করে পালাবে সেখান থেকে, এরকম মজার মজার ঘটনা আছে। শুনতেই তো অনেক ভালো লাগছে। আর চলো যাই ছড়ার হাটে, যেটা ওইটার মধ্যে ছড়া আছে 37টা ছড়া আছে ওটার মধ্যে বিভিন্ন ধরনের কিছু শিক্ষণীয় আছে, কিছু নিরেট মজার, কিছু রূপকথা, এরকম মিলিয়ে 37টা ছড়া আছে। এটা করেছে ছড়ার বইটা চলো যাই ছড়ার হাটে, এটা করেছে মিজান পাবলিশার্স, আর দোতনার ছোট মামা ঘুরে এলো চীন এটা করেছে শব্দশিল্প। আচ্ছা, তো এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা বেশি বাচ্চারা নিচ্ছে? আসলে দোতনার ছোট মামা ঘুরে এলো চীন যেটা, এটা তো একটা সিরিজ, তো আমার পাবলিশার আমাকে বলছে যে একটা পাঠক তৈরি হয়ে গেছে। প্রতি বছরই বাচ্চারা এসে জিজ্ঞেস করে যে মাহবুবা চৌধুরীর কি দোতনার ছোট মামার কিছু এসছে কিনা, দোতনা সিরিজটা এসছে কিনা। তো দোতনাটা ছড়ার হাটেও ভালো যাচ্ছে, কিন্তু দোতনার একটা বিশাল একটা পাঠক হয়ে গেছে, প্রতি বছরই খোঁজে বাচ্চারা এসে। আচ্ছা আচ্ছা, তো সাধারণত মেলায় তো আমরা সব ধরনের পাঠকের, সব বয়সী পাঠকদের সমাগম তো দেখছি, বাচ্চা পাঠকদের সংখ্যাটা কি রকম? বাচ্চারা কিন্তু বেশ ভালো আসছে, এবং বই কেনে বাচ্চারা বেশি, বড়রা কিন্তু ঘুরে ঘুরে দেখে, কিন্তু অত কেনার দিক থেকে বাচ্চারা এগিয়ে আমার মনে হয়। মানে জিদও করছে, বাবার মার কাছে বায়না ধরছে, বাবা মা কিনে দিচ্ছে। তো বাবা মাদের আগ্রহ আছে বাচ্চাকে বই কিনে দেওয়ার? অবশ্যই, আমার মনে হয় যদি না থাকতো এত বাচ্চাদের বই আসতো না, এত বাচ্চাদের বই বিক্রি হতো না। আচ্ছা, তো এবার বই মেলায় দুটো বই পেয়েছি, এর আগে আপনার প্রায় 21টার মতো বই আছে, সবই আপনার বাচ্চাদেরকে নিয়ে লেখা। বইগুলো সম্পর্কে জানবো, কিন্তু আগে জানি যে বাচ্চাদেরকে নিয়ে সব লেখার যে আগ্রহটা, এটা কেন, এই পছন্দটা কোথা থেকে আসলো? আসলে আমি শুরুই করেছিলাম বাচ্চাদের জন্য লেখা নিয়ে। যেমন আমার প্রথম ছড়া ছাপা হয় আমার বয়স যখন 6-7 বছর, একেবারে ছোট। আচ্ছা, আপনিও বাচ্চা ছিলেন তখন আমাদের বাসায় তো দুটো কাগজ রাখা হতো, তো আব্বার খুব করার নির্দেশ ছিল যে বাচ্চারা কাগজ পড়বে, তো সবাই কাগজ পড়তো, বড় ভাই বোনরা, আমরা 10 ভাই বোন, 7 বোন 3 ভাই, বড় একটা সংসারে বড় হয়েছি, খুব মজা করে আমরা। তো বড় ভাই বোনরা বা ছোটরা টেনে অন্য পাতাগুলো পড়তো, আমার সবসময় আগ্রহ ছিল বাচ্চাদের পাতাটার প্রতি, এবং বসে বসে আমি ছড়া পড়তাম, গল্প পড়তাম, আর চিন্তা করতাম কি যে আমি যদি এরকম লিখতে পারতাম। ওই করে করে একদিন একটা ছড়া লিখে ফেললাম। লিখে ফেলার পরে ছড়াটা তখন 68 সাল, আমি খুব ছোট, তো আমার চাচা, উনি কবি তালিম হোসেন, ওনার বন্ধু ছিলেন। আচ্ছা, তো আমার চাচাকে আমি এবার কি করতাম, ছড়া লিখলে না সবাইকে পড়ে শোনাতাম, আব্বাকে, আম্মাকে, ভাই বোনদেরকে। তা আমার চাচা এসছেন আমাদের বাসায় বেড়াতে, চাচাকে ছড়াটা শোনালাম। চাচা না অবাক হয়ে গেছে যে এতটুকু বাচ্চা ছড়া লিখলো কেমন করে, এবং এত মিল। তো উনি আমাকে বললো যে মা তুমি আমাকে ছড়াটা দিয়ে দাও, তো আমি ছড়াটা পত্রিকায় দিয়ে দিব। তো চাচার বন্ধু ছিলেন কবি তালিম হোসেন, উনি তখন পাকিস্তানি খবর নামে একটা ইয়ে ছিল, ম্যাগাজিন ছিল, ওইটার সম্পাদক ছিলেন তালিম হোসেন সাহেব। তো কবি তালিম হোসেনের কাছে উনি নিয়ে গেলেন, নিয়ে যে ছড়াটা দেওয়ার পর তালিম হোসেন সাহেব বলেছেন
এটা কে লিখেছে? বলছে আমার ভাইয়ের বাচ্চা, ওর বয়স 6 বছর। তো উনি বলছেন এতটুক বাচ্চা এরকম ছড়া লিখতে পারলো, উনি ছন্দে অবাক হয়ে সুন্দর গেছেন। করে ছড়া হ্যাঁ, বলে যে লিখেছে, হ্যাঁ। এত ছন্দের মিল এবং এত সুন্দর ওর কনসেপ্ট। ছাপা হয়ে গেল ছড়াটা, আচ্ছা। ছাপা হয়ে গেল। ছড়া ছাপা হওয়ার পরে আবার না, সরকারি ছিল তো এটা, আবার বাই পোস্টে আমার নামে 10 টাকার একটা চেক চলে আসলো। আচ্ছা, মানে লিখলে পয়সা পাওয়া যায়, ওই বয়সে অতটুকু ওটা বোঝার বয়সে ক্ষমতাও তখন ছিল আমার না। ক্ষমতা ছিল না তখন জি, বোঝার। আচ্ছা। তো ওই টাকাটা মানে চেকটা নিয়ে আমি আব্বাকে বলছি যে এটা আমাকে দিয়েছে। তা আমার আব্বার না চোখে পানি চলে আসছে যে আমার এতটুক শিশু, দুধের শিশু বাচ্চা, ও লিখে 10 টাকা আবার সে অর্জন সম্মানী করেছে, পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওই শুরু আমার। আচ্ছা, আচ্ছা। তারপর থেকে বিভিন্ন পত্রিকায় পাঠাতে শুরু করলাম ছড়া। আর আমার বাসার থেকে খুব ইয়ে ছিল আর কি, উৎসাহ পেতাম মানে অনুপ্রেরণাটা আপনার ফ্যামিলি খুব থেকে বেশি। আসে। আমার আব্বা আম্মা আমার ভাই বোনরা একটা ছড়া ছাপা হলে বারবার শুনতে চাইতেন, বলতেন তোমার ছড়াটা আবার পড়ো, আবার পড়ো। পত্রিকাটা নিয়ে বারবার পড়তাম। তখন সবাই যখন বলতো বাহ এত সুন্দর লিখেছো, তখন আমার মনে হতো কি যে আমি মনে হয় ভালোই লিখি। তারপরে যখন অত ছোট বয়স থেকে লেখা শুরু করলাম, আর বড় বড় যারা মানে বাচ্চাদের পাতা পরিচালনা করে, দাদু ভাই দাদা ভাই, তারা যখন ফোন করে আমার বাসায় বলতেন যে তুমি তোমার হাতটা এত মিষ্টি, তুমি এত আচ্ছা। সুন্দর, আরো পাঠাও না কেন? হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন না পাঠালেই হয়তো ফোন করতেন, এই তোমার ছড়া কই? তখন মনে হলো যে বোধহয় আমি পারি লিখতে। এরপর থেকে লেখালেখি শুরু। তো এত মজার কথা শুনছি, একটা ছড়া শুনতে খুবই ইচ্ছা করছে, শুনতে কি পারি আমরা? একটা ছড়া আসলে আমার জানো কি, আমার মনে থাকে না ছড়া, তারপরে আচ্ছা। যেটা একটু হ্যাঁ, একটা ছড়া একটুখানি ঠিক শুনি। আছে, হ্যাঁ। ছড়াটার নাম হচ্ছে ভয়। ঘুম ঘুম চোখ মেলে চেয়ে দেখি রাত্রে, ইয়া বড় ডিম রাখা বিশাল এক পাত্রে। বলে সবে হলো এ কি, মামা বলে ভেবে দেখি, চশমাটা খুঁজে নেয় পকেটটা হাতরে। বাড়িময় ছুটোছুটি লোকে লোকারণ্য, মামা বলে দেশি এটা, মামি বলে বন্য। হঠাৎ সে ডিম ফুটে কুকুর দাঁড়ালো উঠে, কুকুর তো নয় সেটা, হবে কিছু অন্য। আতঙ্কে জড়সড় দুরু দুরু বক্ষে, সর্ষের ফুল দেখি পোড়া দুটি চক্ষে। ঘর ছেড়ে পথে নেমে ভয়ে আমি উঠি ঘেমে, ঘুম ভেঙে চেয়ে দেখি শুয়ে আছি কক্ষে। ও স্বপ্ন দেখছিল এটা। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো। আচ্ছা, তো বাচ্চাদেরকে নিয়ে যখন লেখেন, আসলে কোন বিষয়টা তখন আপনি মাথায় রেখে লেখেন? আচ্ছা, বিষয়ের মধ্যে আমি আমার ছড়ার মধ্যে মোটামুটিভাবে আমি বাচ্চাদের কিছু শেখাতে চাই কিছু শেখানো, কিছু মজা। যেমন আমার একটা ছড়া আছে, একটা বাচ্চার দাঁত পড়েছে, সে বাসায় এসে কান্নাকাটি, ভাত দাঁত খায়নি পড়ে রাতে, গেছে দাঁত আমার, পড়ে হ্যাঁ। গেছে, বন্ধুরা ফোকলা দিত বলে ওকে খেপাচ্ছে। আচ্ছা। তো রাত্রে ভাতও খায়নি। তারপরে মা এসে যখন আদর করে বলল যে দেখবি তোর কিছুদিন পরে আবার দাঁতটা উঠে যাবে, গজাবে, হ্যাঁ। তখন সে খুশি হয়েছে। আবার আর একটা ছড়া আছে যেমন ন্যাড়া, ওর মা খুব গরম পড়েছে, মা বলছে যে চুল ফেলে দেবে, তো ও চুল ফেলবে না, যে বন্ধুরা খেপাবে ন্যাড়া ন্যাড়া বলে। তো এইটা তার খুব ইয়ে লাগছিল। তখন ও খুব কান্নাকাটি করেছে, ওর মা জোর করে চুল ফেলে দিয়েছে। তারপরে স্কুলে যায়নি 2-3 দিন। তো স্কুলে যায়নি, বন্ধুরা কি বলবে, হ্যাঁ স্কুলে যে দেখে যে সব বন্ধুরাই ন্যাড়া। মানে এই টাইপের মজার মজার কিছু জিনিস আছে এবং কিছু শিক্ষণীয় যেটা বাচ্চারা আছে। হ্যাঁ, তারপর যেমন ওই যে দাঁত মাজতে হবে, চকলেট খেলে, মিষ্টি জিনিস খেলে, ওইরকমও ছড়া আছে যে দাঁত না মাজলে দাঁতে ক্যাভিটি হবে বা এই টাইপেরও, মানে কিছু মজার ঘটনাও আছে, আবার কিছু শিক্ষণীয়। তারপরে যেমন একটা ছড়ার মধ্যে আছে যে বাচ্চাটা ওর মার কাছে মিথ্যে কথা বলেছে, পরে ধরা পড়ে গেছে, মা আদর করছে আর বলছে যে কখনো মিথ্যে কথা বলতে নেই। তখন বাচ্চাটা মনে করছে যে না, সে আর কখনো মিথ্যে কথা বলবে না। এই টাইপেরও আছে। আবার কিছু রূপকথা টাইপেরও আছে, মজার তেপান্তরের মাঠে চলে গেল, এই টাইপেরও আছে। আচ্ছা, তো আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে। সময় থাকলে আরো অনেক কিছু জানতে পারতাম আসলে। তো আপনার সকল কাজে সাফল্য কামনা করছি। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আর শুভ সন্ধ্যার দর্শকদের বলি, এটা অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান, নিয়মিত দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com-এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।